বন্ধুরা, মঙ্গল যেটা সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ এবং বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। এই মঙ্গলের বিষুবরেখার ঠিক উত্তরে একটি ৪৫ কিলোমিটার চওড়া যুক্ত গর্ত দেখা গিয়েছে। এই গর্তটি কোনো ঘটনার প্রভাবেই সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন এখানে সম্ভাব্য কোনো প্রাচীন হ্রদ ছিল, আর এই হ্রদটির নাম দেওয়া হয়েছে জিজেরো ক্রেটার। বিজ্ঞানীদের মতে এর মধ্যে জমে থাকা মাটিতে মানব প্রজাতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার লুকিয়ে থাকতে পারে, অর্থাৎ জীবন। 18 ফেব্রুয়ারি 2021 সালে নাসার পার্সিভারেন্স রোভার এটাকে খুঁজে বের করার জন্য ল্যান্ড হয়েছিল। বন্ধুরা, আমরা কি সত্যিই একা? আমরা ছাড়া কি মঙ্গলে কোনো জীবন আছে? আর যদি জীবন থেকে থাকে তাহলে তাদের দেখতে কেমন? এবং আমরা পৃথিবী থেকে মঙ্গলের ওই জীবনের নমুনাগুলো কিভাবে সংগ্রহ করতে পারবো? আর মঙ্গলে যদি জীবন থাকে তাহলে কি হবে? এই সকল কিছু প্রশ্ন জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই দেবেন, এবং ওই প্রশ্নের উত্তরটি ভিডিওর মধ্যেই রয়েছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রশ্নটির উত্তর দিন। আমেরিকার সায়েন্টিস্টরা বলেছেন মঙ্গল প্রাণহীন হওয়ার জন্য প্রায় একটি অলৌকিক ঘটনার প্রয়োজন হবে। নাসার মহাকাশ প্রাণীবিজ্ঞানী ক্রিস ম্যাকে বিশ্বাস করেন যে পৃথিবী এবং মঙ্গল কোটি কোটি বছর ধরে নিজেদের মধ্যে জিনিসপত্র ভাগাভাগি করে চলেছে। যেমনটা আপনি কোনো হোস্টেলে থাকলে আপনার বন্ধু বান্ধবের জিনিস ব্যবহার করেন, ঠিক তেমনি। কথাটা শুনে হয়তো হাসি পাচ্ছে। বন্ধুরা, বিজ্ঞানীরা বলতে চাইছেন যে যেসব ধূমকেতু বা গ্রহাণু আমাদের পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, হতে পারে তাদের ধ্বংসাবশেষ মঙ্গল গ্রহেও পৌঁছতে পারে। হতে পারে এই টুকরোগুলো মঙ্গল গ্রহে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া নিয়ে যেতে পারে, যেখান থেকে আমাদের পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল, আর যেগুলো আমরা পৃথিবীতে এখনো পর্যন্ত দেখে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভিন গ্রহে এলিয়ানদের জীবন দেখতে কেমন হবে? অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মঙ্গল গ্রহে যেসব জীবন পাওয়া যাবে তারা খুবই শক্তিশালী হবে। শক্তিশালী বলতে মানুষের সাথে মারামারি করে ওরা জিতে যাবে এরকম ঠিক নয়। মঙ্গলে যেরকম হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং রেডিয়েশনের উপস্থিতি রয়েছে, তার মধ্যে কোনো জীব কি এরকম পরিস্থিতিতে টিকে থাকতে পারবে? বন্ধুরা, যদিও এটা কঠিন শোনাচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়া সন্ধান করা বিজ্ঞানীরা পেয়েছেন যে এমন কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে যেগুলো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। টার্টিকেট বা ওয়াটার বিয়ার এমন একটি শক্তিশালী জীব যেটি খারাপ থেকে খারাপতর পরিবেশে বেঁচে থাকতে পারে। টার্টিকেট কথোপকথনে জলভাল্লুক বা শ্যাওলা শুকর নামে পরিচিত। এটি হলো 8 পায়ে বিভক্ত মাইক্রো প্রাণী। পৃথিবীর জীবজগতের মধ্যে পাহাড়ের চূড়া থেকে গভীর সমুদ্র, কাদা, আগ্নেয়গিরি এবং গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্ট থেকে আন্টার্কটিকা পর্যন্ত সর্বত্র এদের পাওয়া গেছে। টার্টিকেট সব থেকে স্থিতিস্থাপক প্রাণীদের মধ্যে পরিচিত। স্বতন্ত্র প্রজাতির সাথে চরম পরিস্থিতিতে এটি টিকে থাকতে পারে, যেমন চরম তাপমাত্রার সংস্পর্শে আসা, চরম উচ্চচাপ, চরম নিম্নচাপ উভয়ই, রেডিয়েশন, ডিহাইড্রেশন এবং অনাহার। যেসব পরিস্থিতি অন্যান্য জীবকে হত্যা করবে সেই সব পরিস্থিতিতে এটা বেঁচে থাকতে পারে। এমনকি এটা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। পরীক্ষামূলকভাবে এই টার্টিকেট মহাকাশের এক্সপোজার থেকেও বেঁচে গেছে। টার্টিকেট সাধারণত যখন সম্পূর্ণভাবে বেড়ে ওঠে তখন এটি 0.5 mm বা 0.020 ইঞ্চি লম্বা হয়। এদের ছোট্ট এবং মোটা 4 জোড়া পা থাকে, এবং টার্টিকেটকে একটি কম শক্তিশালী মাইক্রোস্কোপের অধীনে দেখা যেতেই পারে। বন্ধুরা, আমাদের পৃথিবীতে এরকম ধরনের অনেক ব্যাকটেরিয়া রয়েছে যারা কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। সারা বিশ্ব থেকে 1000-এরও বেশি ভূতাত্ত্বিক, রসায়নবিদ, পদার্থবিদ এবং জীববিজ্ঞানীদের দল পৃথিবীর প্রায় 4.8 কিলোমিটার গভীর পর্যন্ত খনন করেছিল। খনন করা কি এমন ব্যাপার? একটা বোরিং মেশিন বসিয়ে দিলেই তো খনন হয়ে গেল। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এই 4.4 কিলোমিটার গভীরে এরকম ধরনের টেকসই জীবন আবিষ্কার করেছিলেন। মঙ্গলের ভূতাত্ত্বিক ইতিহাস পৃথিবীর মতো কিছুটা সাদৃশ্যপূর্ণ, তাই পৃথিবীর মতোই মঙ্গলের মাটির নিচেও খোঁজ করা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হতে পারে। বন্ধুরা, জিজেরো ক্রেটার খনন করে সম্প্রতি ভূতাত্ত্বিক বৃত্তাকারের সঙ্গে যুক্ত স্পোরকে খুঁজে পাওয়া যেতে পারে, এবং ভবিষ্যতে মঙ্গলে যাওয়ার মিশনে যদি আরও গভীরে খনন করা হয় তাহলে হয়তো মাটির অনেক গভীরে এরকম ধরনের শক্তিশালী ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যেতে পারে। বন্ধুরা, মঙ্গলে উপস্থিতি থাকা এরকম ধরনের জীবনকে খোঁজার জন্য নাসার পার্সিভারেন্স রোভার অনেক ধরনের লেজার ব্যবহার করে, যাকে সুপার ক্যাম্প বলা হয়। এটি দূর থেকে মঙ্গলের পৃষ্ঠকে প্রদক্ষিণ করে। এর একটি লেজার পাথরের উপরে পড়ে পাথরকে বাষ্পে রূপান্তরিত করে, এবং এর ফলে একটি প্লাজমা তৈরি হয়, এবং এটা পর্যবেক্ষণ করে পাথর কি দিয়ে তৈরি সেটা শনাক্ত করা যায়।
এবং এরকম দ্বিতীয় একটি লেজার ধুলোর মধ্যে কি কি পদার্থ রয়েছে সেটা পর্যবেক্ষণ করতে পারে। যদি সুপার ক্যামের দ্বারা জৈব অণু বা নাইট্রোজেন এমনকি বেশি ফসফরাস জাতীয় অণুর সন্ধান পাওয়া গেলে তখন এই রোভার ওর অনেক কাছে গিয়ে ওটাকে আরো ডিটেইলে পর্যবেক্ষণ করবে। ডিটেইলে পর্যবেক্ষণ করবে বলতে যেখানে সুপার ক্যামের দ্বারা দূর থেকে পর্যবেক্ষণ করা হয় ওর থেকে কাছে গিয়ে মাটিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে এবং মাটির মধ্যে লুকানো আরো কিছু পদার্থকে খুঁজে বের করার চেষ্টা করবে। পৃথিবীতে নাসার বিজ্ঞানীদের জন্য এই নমুনাগুলিকে জমা করার একটি জায়গা রয়েছে যেখানে খুব সীমিত পরিমাণে নমুনা রাখা সম্ভব। পার্সিভারেন্স রোভারের মধ্যে কেবলমাত্র কিছু ডজনই নমুনা রাখা যেতে পারে। বন্ধুরা, যদি সবকিছু ঠিকঠাক চলে তখন নাসার বিজ্ঞানীরা বলেছেন কিছু বায়ো সিগনেচারকে পৃথিবীতে নিয়ে আসবে। বায়ো সিগনেচার মলিকিউলের মধ্যে এমন কিছু ক্ষীণ চিহ্ন রয়েছে যেগুলো কোটি কোটি বছর আগে ব্যাকটেরিয়া তাদের পেছনে ফেলে গেছে। একবার এই নমুনা সংগ্রহ করা গেলে তখন তাদের পৃথিবীতে আনার জন্য নাসার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি দুটি মিশন পাঠানোর চেষ্টা করছে। এই মিশনের মধ্যে মার্স রোভার দ্বারা জমা করা পাথর এবং মাটির স্যাম্পেল ভরা টিউবগুলিকে অরবিটের অন্য একটি মহাকাশযান পর্যন্ত পৌঁছানো হবে এবং এগুলিকে পৃথিবীতে নিয়ে আসা হবে। যদি এই মার্স রোভার মিশন সাকসেস হয় তখনও মঙ্গলের জীবন খোঁজা এতটাই গুরুত্বপূর্ণ হবে ঠিক যেরকম ডিএনএ আবিষ্কার হয়েছিল। 1543 সালে কোপারনিকাস তার থিওরির মধ্যে সবাইকে আলোড়িত করেছিল যে সব গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে। ওনার এই আবিষ্কার সারা দুনিয়াকে দেখার দৃষ্টিকোণকে সম্পূর্ণরূপেই বদলে দিয়েছিল। ওনার থিওরির মধ্যে জানা গেছিল যে পৃথিবী আমাদের সৌরজগতের মাঝে নয়, সৌরজগতের মাঝে সূর্য অবস্থিত। ঠিক তেমনি ভাবে পৃথিবী যে আমাদের একমাত্র গ্রহ সেটা কিন্তু নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কত লাখ লাখ কোটি কোটি গ্রহ রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধুরা, আমরা প্রায় শুনে থাকি যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতেই পারে। এখনো পর্যন্ত অন্য কোনো গ্রহে জীবনের অস্তিত্ব না পাওয়ার জন্য আরো অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। সত্যি কি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের পৃথিবীতে কেবল প্রাণ রয়েছে? সত্যি কি আমরা সারা দুনিয়ার মধ্যে একা? আর যদি আমাদের মঙ্গলে জীবন নাও পাওয়া যায় তাহলে আমাদের রসায়নবিদরা এর পাথর এবং মাটির নমুনা থেকে জিওকেমিস্ট্রি, খনিজ বিদ্যা ইত্যাদি সম্পর্কে অনেক তথ্য জানাতে পারবেন। সব মিলিয়ে বলতে পারেন বিজ্ঞানীরা মঙ্গলের পৃষ্ঠ সম্পর্কে অনেক গভীরভাবে তথ্য জানতে পারবে। এর জন্য আমাদের মঙ্গলের জলবায়ু সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যাবে এবং আমাদের পৃথিবীর জলবায়ু সম্পর্কে অনেকটা বুঝতে সাহায্য হবে। 1976 সালে দুটি ভাইকিং ল্যান্ডার পৃথিবী থেকে মঙ্গলে অবতরণ করে এবং মঙ্গলে ল্যান্ড করা প্রথম মহাকাশযানের খেতাবটা জিতে নিয়েছিল। ভাইকিং প্রোগ্রামটি একজোড়া আমেরিকান স্পেস প্রোব ভাইকিং 1 এবং ভাইকিং 2 একত্র করে গঠন করা হয়েছে। এই প্রোগ্রামটির মাধ্যমে প্রোব দুটিকে মঙ্গল গ্রহে পাঠানো হয়। ভাইকিং 1 1975 সালে 20 আগস্ট উত্থাপন করা হয় এবং ভাইকিং 2 1975 সালে 9 সেপ্টেম্বর উত্থাপন করা হয়। উভয় প্রোবকে টাইটান 3 রকেটে উৎক্ষেপণ করা হয়। 1976 সালে 19 জুন ভাইকিং 1 মঙ্গলের কক্ষপথে পৌঁছায় এবং এর কিছুদিন পর 17 আগস্ট ভাইকিং 2 মঙ্গলের কক্ষপথে পৌঁছায়। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে মঙ্গল গ্রহকে অরবিট করার পর উভয় প্রোবকেই মঙ্গল গ্রহে নামিয়ে দেওয়া হয়। 1976 সালে 20 জুলাই ভাইকিং 1 মঙ্গলের মাটি স্পর্শ করে এবং 3 সেপ্টেম্বর ভাইকিং 2 এর সাথে মিলিত হয়। বন্ধুরা, ওই সময় এই প্রোগ্রামটিতে $1 বিলিয়ন আমেরিকান ডলার খরচ হয়, যা বর্তমানে প্রায় $5 বিলিয়ন আমেরিকান ডলারের সমতুল্য। এদের লক্ষ্য ছিল মঙ্গলের মধ্যে জীবনের খোঁজ করা, কিন্তু তাদের ফলাফল নিয়ে আজও বিতর্ক রয়েছে। একটি পরীক্ষা থেকে দেখা গেছে যে সেখানে জীবন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও একটি পরীক্ষায় মঙ্গলের মাটিতে কোনো জৈবিক পদার্থের চিহ্ন পাওয়া যায়নি। যদিও বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছেন এবং অনেক মতবিরোধ রেখেছেন, তবুও মঙ্গলে এখনো পর্যন্ত প্রত্যক্ষ প্রাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু অনেক ধরনের গবেষণা এর সাথে সহমত নয়। সম্প্রতি আইএসএস এর বাইরে কিছু ব্যাকটেরিয়াকে পাওয়া গেছে, আর এই ব্যাপারটার জন্য কিছু বিশেষজ্ঞরা মনে করেন মঙ্গলেও এরকম কিছু ধরনের ব্যাকটেরিয়া থাকতেই পারে এবং হয়তো মঙ্গলের বায়ুমণ্ডলের মিথেনের উপস্থিতির জন্য মাইক্রোবিয়াল মিথোজেনকেই নির্দেশ করে, অর্থাৎ এমন একটি ব্যাকটেরিয়া যা প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন করে। হতে পারে মঙ্গলের জীবন শুরু করার জন্য কোনো পরিবেশ তৈরি হয়নি, হতে পারে কোনো অ্যাস্ট্রয়েড ধাক্কার জন্য যেরকম আমাদের পৃথিবী থেকে ডাইনোসর প্রজাতি হারিয়ে গেছিল সেরকম হয়তো মঙ্গলে কোনো প্রাণের অস্তিত্ব হারিয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক, বিজ্ঞানীরা এখন ওটা নিয়ে রিসার্চ করছে, আর রিসার্চের ফলাফল কি হয় সেটা যখন বেরোবে আমি এই ব্যাপারেও ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে আজকের একটা প্রশ্ন আপনাদের কাছে থাকছে, যে প্রশ্নটা হলো আমি ভিডিওর মধ্যে এমন একটা ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম
তার নাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন।